আমাদের ভারতীয় ইতিহাসে এমন কিছু নারী অর্থাৎ রাজকন্যা ছিল যাদের ইতিহাস সম্পর্কে আপনি জানলে আপনার শরীর শিউরে উঠবে। আপনি ভাবতেও পারবেন না যে বাস্তবতাটা কতটা কঠোর ছিল। ব্যাপারটা হচ্ছে উদয়পুর রাজ্যের এক রাজপরিবারকে নিয়ে, যেখানে এক রাজকন্যা এবং তার ঐতিহাসিক কিছু কর্মকাণ্ড যা আজও ভারতীয় ইতিহাসকে ভিত নড়িয়ে দেয়। 18 শতকের শুরুর দিকে রাজনীতি ছিল আরো পিচ্ছিল, আরো অদ্ভুত, আরো রক্তমাখা। একে অপরের শক্তি দখল, একে অপরের সিংহাসন দখল। তখন দিন দিন ভারতে মারাঠা শক্তি বেড়েই চলছিল। ছোট ছোট রাজ্যরা নিজেদের রক্ষা করতে পারছিল না, আর রাজপুত রাজারা এলিয়েন্স তৈরি করেছিল শুধুমাত্র পাওয়ারটাকে ধরে রাখার জন্য। ঠিক এমনই একটা কঠিন সময়ে জন্ম নেন রাজকন্যা কৃষ্ণকুমারী, মেওয়ার রাজা ভীম সিং এর কন্যা। তখনকার সময় ওই জায়গাটা একদমই খুশিতে ফেটে পড়ে। এই যে বাচ্চা জন্ম রাজ্যে আলো না এনে একদিন এমন অন্ধকার বয়ে আনবে যা ইতিহাস শত শত বছর ধরেও ভুলতে পারবে না। কৃষ্ণকুমারী তখনও হাঁটতে শেখেনি, কিন্তু তার নাম নিয়ে রাজ্যগুলিতে নানান ধরনের ঝামেলা বা ভাগাভাগি শুরু হয়ে গিয়েছিল, কারণ সে ছিল লয়াল ব্লাড লাইনের এবং রাজনৈতিক দিক দিয়েও একটা খুবই লাভবান রাজকন্যা। অর্থাৎ রাজপুত রাজ্যগুলোর চোখে সে উঠেছিল একটা পলিটিক্যাল ত্রফ। কৃষ্ণকুমারী বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যের কথা চারিদিকে ছড়াতে থাকে। ইতিহাসবিদরা অনেকেই লিখেছেন যে সে ছিল এতটাই সুন্দর যে তাকে এত সুন্দর হওয়ার জন্য খেসারতি দিতে হয়। কৃষ্ণকুমারীর সৌন্দর্যের গল্প শোনার পর রাজপুতানার দুই শক্তিশালী রাজা, জয়পুরের যুবরাজ জগৎ সিং এবং যোধপুরের যুবরাজ মানব সিং, দুজনেই তাকে বিয়ে করতে চায়। এই সময় পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হলো যখন দুই রাজ্যই ঘোষণা দিল কৃষ্ণকুমারী আমারই হবে। আপনার কি মনে হয় এখানে কেউ রাজকন্যার মতামত জানতে চেয়েছিল? না, সে তখনও কেবল কিশোরী, কিন্তু তার বিয়ে ঠিক করবে দুই শক্তিশালী সাম্রাজ্য যারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া। রাজপুত ট্রেডিশনের মূল বিশ্বাস ছিল এক রাজকন্যাকে নিয়ে দুটি রাজ্যের মধ্যে হত্যা, রক্তপাত বা যুদ্ধ কোনো অবস্থাতেই হওয়া উচিত নয়। কিন্তু এই ক্ষেত্রে রাজনীতি আর ইগো এতটাই বেড়ে গেল, দুই যুবরাজ ঘোষণা দেয় যে কৃষ্ণকুমারী আমার না হলে কেউই তাকে পাবে না। যোধপুর আর জয়পুর রাজপরিবার একে অন্যকে হুমকি দিতে শুরু করে, কেউই পিছিয়ে হতে রাজি নয়। এখন এই গল্পটা ট্র্যাজেডি থেকে একদম ভৌতিক কার্যকলাপে ঢুকে যায়, কারণ কৃষ্ণকুমারী তখন বুঝতেই পারছে না হচ্ছেটা। সে জানে না তাকে নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, সে জানে না তার নামের জন্য মানুষ মারা যাচ্ছে, সে এটাও জানে না যে তার ভবিষ্যৎ সিদ্ধান্তও হয়ে গেছে, তাকে হয় বিয়ে করতে হবে নয়তো মরতে হবে। সেই রাত, যে রাতটা ইতিহাস আজও মনে রাখে, সেটা হলো এরকম। সময়টা ছিল 1734 সালের শেষের দিক। রাজকন্যা কৃষ্ণকুমারী তখনও তার বিয়ের বয়সটা হয়নি, সে বাল্যকাল অর্থাৎ টিনেজের মধ্যেই ছিল। থাকতো তার ঘরের সামনে পাহারা, কিন্তু সেই পাহারা তাকে রক্ষা করার জন্য নয়, সে যেন পালিয়ে যেতে না পারে তার জন্য। কৃষ্ণকুমারীর মা কাঁদেন, পরিবারের অনেকেই সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন, কিন্তু রাজার সামনে তখন একটাই ভয়, যদি আমি কারো পক্ষ নিই অন্য রাজ্য যুদ্ধে নামবে আর আমাদের জমিপত্তর সমস্ত কিছু শেষ হয়ে যাবে। অর্থাৎ তার নিজের মেয়ের জীবন সে রাজনীতির জন্য বলি দিয়ে দিল, এবং সেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তটাও নেওয়া হয়, কেননা রাজকন্যাকে বিষ খাওয়ানো হয়, তারপর তাকে কিছু একটা পান করতে দেওয়া হয় এবং তাকে বলা হয় এটা পান করো, রাজ্যকে বাঁচানোর জন্য তোমার এই স্যাক্রিফাইসটা লাগবে। একটা বাচ্চা মেয়ে যে এখনো নিজের জীবনটাকেও বোঝে ওঠেনি, তাকে নিজের হাতেই বিষ পান করানো হলো। ইতিহাসে বলে সে নাকি প্রশ্ন করেছিল, আমি কি কিছু ভুল করেছি? কেউ কোনো উত্তর দেয়নি। রাতের নীরবতা তার প্রশ্বাস নিঃশ্বাসগুলো গুনছিল। সে পান করে নেয় সেই বিষ। কয়েক মিনিটের মধ্যে তার ঠোঁট নীল হয়ে যেতে লাগে, তার শরীর একদমই দুমড়ে মুচড়ে যায়। তার চোখের আলো নিভে যাওয়ার শেষ আগে একটা অনুভূতি ছিল, সে ছিল ভয়ের। কৃষ্ণকুমারীর মৃত্যুর সাথে সাথেই রাজপ্রাসাদের একটা অদ্ভুত ধরনের অন্ধকার ছায়া নেমে আসে। অনেকেই বলে সেই রাত থেকে রাজপ্রাসাদের কিছু বাতাসে খুব ঠান্ডা হয়ে যায়। সেখানে মোমবাতি নিয়ে হাঁটতে বাচ্চা মেয়েকেও দেখা যায়, এমনকি আওয়াজও পাওয়া যায়। সেই বাচ্চাটির একটা মেড আগে ছিল, যে মেড লিখেছিল, মেয়েটির মৃত্যুর পর প্রাসাদের করিডোরে আমি একদিন দেখেছিলাম সাদা পোশাক পরা দাঁড়িয়ে থাকা এই মেয়েটিকে। সে কিছু বলছে না, শুধু তাকিয়েই আছে। তার চোখ এত খালি, এত গভীর, আমি দেখে ভয় পাই এবং দৌড়ে পালিয়ে যাই। অনেকে বলেছে রাজপ্রাসাদের একাংশে রাতে কারো কান্নার মতো হালকা শব্দ শোনা যায়। রাজপরিবারের কিছু সদস্য সেই অংশে যেতে মানা করতো সবাইকে। এগুলো কি সত্যি? হয়তো না, হয়তো হ্যাঁ, কিন্তু রাজস্থানের অনেক লোক আজও বলে মেওয়ারের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক আত্মা এই আত্মা, যা এখনো শান্তি পায়। যাই হোক, আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক। সময়ের অভাবে পরবর্তী পার্টটি একসঙ্গে আপলোড করা হলো না, পরবর্তী পার্টের জন্য অবশ্যই যুক্ত থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।